এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদের স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। ওষুধ শিল্পী অনন্য ভূমিকা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন মানুষ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নদ নদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানের রাজবাড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রায় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং এশিয়া কাপের সুপার ফোরে আজ অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জিতলেই টাইগারদের ফাইনালের টিকিট। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেছেন তিনি। বিশ্ব নেতারা বলেছেন, বাংলাদেশের জুলাই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন বিশ্ব নেতারা। অধিবেশনের ফাঁকে ফাঁকে এক দেশের নেতারা বৈঠক করছেন আরেক দেশের নেতাদের সঙ্গে। আলোচনায় উঠে আসছে পারস্পরিক সহযোগিতার কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল তুর্ক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বৈঠকে প্রফেসর ইউনূসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তুর্ক অধ্যাপক ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী এই কার্যক্রমের অবদান অনেক। জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তুর্ক বলেন, জুলাই আন্দোলন বিশ্বকে অবাক করেছে এবং বিশ্ব নেতাদের এই ধরনের রূপান্তর বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক ইউনূস গণতান্ত্রিক সংস্কারে বাংলাদেশের যে অভিজ্ঞতা তা বিশ্বব্যাপী জানার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি দেশকে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া যায়। গণতন্ত্রের পথে যেতেই আমাদের সব মনোযোগ রয়েছে। অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াং কা অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব নেতারা ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন। সাধারণ অধিবেশনের ফাঁকে কসোভোর রাষ্ট্রপতি ভজোসা ওসমানির সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক করেন ইউনূস। অধিবেশনের ফাঁকে প্রফেসর ইউনূস বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে বৈশ্বিক অর্থনীতি বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। এই বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমরা মানুষের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনছি। জীবন ধারণের জন্য লড়াই করছে তারা, আরও পিছিয়ে পড়ছে আর ভাবছে নেতারা আদৌ তাদের জন্য কিছু করবেন কিনা। The summit provides a space to discuss how we move forward together. In this session, we will hear from 3 groups of leaders. From multilateral organizations, we look forward to hearing what more you can do to deliver on commitments. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এসডিজি বাস্তবায়নে প্রতি বছর প্রায় $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য কোনোভাবেই কারো স্বপ্ন পূরণের পথে বাধা হওয়া উচিত নয়। Who are raising their voices, the young girls also. So I think that has to be focused. Whatever we're taking, the rest generation will be a very young generation, wherever we are. বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, নারীরা যখন ব্যবসা শুরু করে, যুব সমাজ তখন সৌরবিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি পায়, কিংবা বস্তির শিশুরা পুষ্টি ও শিক্ষা সুবিধা পায়, তখনই সত্যিকার পরিবর্তন ঘটে। তিনি বলেন, আমাদের এমন এক অর্থনীতি গড়তে হবে যা মর্যাদা দেয়, সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করে এবং কাউকে পিছনে ফেলে যায় না। বাংলাদেশ So young people rising against the government, taking down. So it's not extreme phenomenon. I think this is going to be a norm. সম্মেলনে প্রধান উপদেষ্টা 5টি অগ্রাধিকারমূলক প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে ন্যায্য করনীতি ও দেশীয় সম্পদ আহরণ ও বহুজাতিক কোম্পানিগুলোর স্বচ্ছ অবদান নিশ্চিত করা, নতুন ধরনের অর্থায়ন ও সামাজিক ব্যবসায় বিনিয়োগ, বৈশ্বিক আর্থিক কাঠামো ঋণ ব্যবস্থার সংস্কার, দুর্নীতি ও অবৈধ অর্থপ্রবাহ রোধ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রান্তিক জনগণের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করা। প্রধান উপদেষ্টা আরও সতর্ক করেন, জাতিসংঘের বাজেট কমানো বা বৈদেশিক সহায়তা হ্রাস বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ক্ষতিকর হবে, যারা একই সঙ্গে জলবায়ু ঝুঁকি, অর্থনৈতিক সংকট ও রোহিঙ্গা আশ্রয় দেওয়ার মতো মানবিক দায় বহন করছে। For continuous support and coordinated withdrawal measures so that their graduation remains sustainable and irreversible. প্রধান উপদেষ্টার এই আহ্বান আন্তর্জাতিক মহলে নতুন এক মাত্রা যোগ করেছে। তারা বিশ্বাস করছেন, বাংলাদেশ শুধুমাত্র নিজের উন্নয়ন নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহিন, চ্যানেল আই। দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। 1925 সালের এই দিনে জন্ম নেওয়া কর্মবীর সারা জীবন কাজ করেছেন দেশের শিল্প প্রতিষ্ঠানকে সম্প্রসারণ ও গণমানুষের কল্যাণে। দেশে ওষুধ শিল্পের সম্প্রসারণে তার অনন্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বস্তরের মানুষ। স্যামসন এইচ চৌধুরীর থেকে পাওয়া কর্মনিষ্ঠা, একাগ্রতা ও দায়িত্বভার সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন উত্তরসূরিরা। তার জন্মশতবর্ষে পরিবার ও নিকটজনেরা কথা বলেছেন চ্যানেল আইয়ের সঙ্গে। লায়লা নওশিনের রিপোর্ট। আজ হতে শতবর্ষ আগে 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্ম নেন স্যামসন এইচ চৌধুরী। লেখাপড়ার জন্য সেখান থেকে কলকাতা, এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পেশাগত জীবনে একের পর এক গড়েছেন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান করেছেন অসংখ্য মানুষের। শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতাই নন, তার শিল্প গ্রুপ সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, তৈরি পোশাক, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি গণমাধ্যমেও। দেশের শীর্ষস্থানীয় এই শিল্পোদ্যোক্তা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন কর্মনিষ্ঠ আর উদ্যমী। বিশিষ্ট এই শিল্পপতির সকল প্রতিষ্ঠানে সহকর্মী ও পরিবার পরিজনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয় তারই চিন্তাধারা। ওনার কাছে ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতি, এদের একটা বড় জায়গা ছিল এবং বড় আনন্দের জায়গা ছিল। এরকম একজন বাবা, এরকম একটা মানুষের সন্ধান হওয়া, তার সঙ্গে কাজ করা, আমি মনে করি যে আমার সহকর্মীদেরও, যাদের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই, তারা আমাকে একইভাবে ফিল করে। মানে উনি এত তাদেরকে কাছে টেনেছিলেন। 2000 সাল থেকে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি।
উনি আমাদেরকে ভাতিজা বলতেন এবং আমাদের সঙ্গে ওনার বয়সের বিরাট একটা পার্থক্য থাকলেও একেবারেই মিলেমিশে আমাদের সঙ্গে কাজ করতেন। ওনার মধ্যে এনার্জির কোনো কমতি ছিল না এবং উনি কোনো একটি কাজ আমাদের কাছে ছেড়ে দিয়ে বসে থাকতেন তা না, উনি নিজে করতে পছন্দ করতেন। মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল স্যামসন এইচ চৌধুরীর। জীবনের প্রতিটি পদক্ষেপে পিতার পরিচয় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলে জানান তার পুত্র। মানুষকে ভালোবাসা, এটা তার মধ্যে একটা, এটা তার রক্তের সঙ্গে মনে হয়েছিল। উনি অনেক সহকর্মীদের বাসায় না বলেই চলে যেতেন, তাদের বাড়িঘরে তাদের ছেলে মেয়ের খোঁজ খবর রাখতেন, কারো অসুখ বিসুখে উনি চলে যেতেন। শুরুটা কিন্তু এভাবে হয়েছে। দেশে ওষুধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কৃতি সন্তান স্বপ্ন দেখেছেন সারা পৃথিবীতে পৌঁছাবে বাংলাদেশে উৎপাদিত ওষুধ। ওষুধ শিল্পের এই যে আজকে যে অবস্থায় এসেছে, সেখানের প্রতিটি স্তরে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা সফলকাম হই। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশ যাতে ভালো থাকে। বিশাল বড় স্বপ্ন ছিল যে গোটা বিশ্বে সমস্ত জায়গাতে বাংলাদেশের ওষুধ ছড়িয়ে পড়বে। ইয়াকুব হোসেন চৌধুরী ও লতিকা চৌধুরীর সুযোগ্য সন্তান স্যামসন এইচ চৌধুরীর প্রতিটি কাজে সাহস জুগিয়েছেন স্ত্রী অনিতা চৌধুরী। স্বপ্নবান এই কর্মবীর পৃথিবী ছেড়ে চলে গেছেন 2012 সালে। তবে তার 3 পুত্র অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও শ্যামল চৌধুরী এখনও দক্ষতা ও কর্মনৈপুণ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার স্বপ্নের প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপকে। দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নে বাড়ছে দূষণের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রাকৃতিক পরিবেশ, নদ নদী। অথচ কৃষি, মৎস্য, পরিবহন সহ মানুষের জীবন ও জীবিকার সাথে নদীর রয়েছে গভীর সম্পর্ক। বিপন্ন নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী-নালা, খালবিল, হাওর বাওরের জলজ নেটওয়ার্ক ঘিরে আবর্তিত হয় অসংখ্য জীবন জীবিকা, ত্বরান্বিত হয় আর্থসামাজিক উন্নয়নও। তবে উন্নয়ন অগ্রযাত্রার নামে মানুষের প্রাণ প্রকৃতি বিমুখ অদূরদর্শী কর্মকাণ্ডে বাড়ছে দূষণ। নদী হারাচ্ছে নিজস্ব সত্তা, সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। এমন বাস্তবতায় নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন, সিডা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। সংকট নিরসনে জনসচেতনতা তৈরি, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব পক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। তবে পরিবেশের টেকসই উন্নয়ন এবং নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় প্রকল্প ভিত্তিক নয়, বরং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। এমন বাস্তবতায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক সুরক্ষা বলয় গড়তে রাজবাড়ীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহায়তায় নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। খান মোহাম্মদ জহিরুল হকের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। পদ্মা, গড়াই, হরাই আর চান্দনা নদী বিধৌত রাজবাড়ী। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাতে নদী ভাঙন, বন্যাসহ বেড়ে চলা নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার প্রাণ প্রকৃতি। সংকট কাটিয়ে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী গড়তে
বাংলা লিংকের সহায়তায় রাজবাড়ীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সারা পৃথিবীর যে পরিসংখ্যান সেখানে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ বজ্রপাত হয় বাংলাদেশে। প্রায় 300 লোক সারা বছরে এই বজ্রপাতে মারা যায় বাংলাদেশে। যেই গাছগুলো লম্বা হয়, বড় হয়, সেই গাছগুলি রোপণ করি, তাহলে কিন্তু এই বজ্রপাতকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো। আসুন আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বজ্রপাতকে প্রশমিত করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আমেজে সেজে ওঠে ঐতিহ্যবাহী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়, গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বৃক্ষরোপণ ও পরিবেশ একে অপরের পরিপূরক। বৃক্ষ ছাড়া আমরা মরুভূমিতে পরিণত হয়ে যাব। গাছ আমাদের অনেক উপকারে আসে, সে কারণেই এই জনবান্ধব উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। নদী ভাঙনের থেকে বাঁচার জন্য বৃক্ষ অনেক বড় ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সুধীজনরা। এই চ্যানেলের উদ্যোগে আস্তে আস্তে সারা বাংলাদেশেই ইনশাল্লাহ সবুজে ভরে দিতে পারবো। আবহাওয়া এবং জলবায়ু নিয়ে উদ্বিগ্ন, সেখানে বৃক্ষরোপণ একটি সহজ, সুন্দর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। আমরা গাছ লাগাবো 3 ধরনের: ফলজ, বনজ এবং ঔষধি। এটা অবশ্যই আমাদের আশা জাগানিয়া, আর তারা যে এই বৃক্ষর প্রতি ভালোবাসা তৈরি করে দিচ্ছে, আমরা আজকে তাদের শুরু করে দিলাম এবং এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শিক্ষার্থীদের হাতে কলমে কৃষি শেখাতে বিদ্যালয় ভবনের ছাদকে সাজানো হয়েছে সবুজ ফসলি আয়োজনে। শিক্ষার্থীদের উদ্যোগ আর শিক্ষকদের তত্ত্বাবধানে ভিন্নধর্মী এই ছাদ কৃষি করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। এখানে 3তলা ভবনের উপরে 3500 বর্গফুটের এই ছাদে গত 2 বছর ধরে চলছে ছাদ কৃষির চর্চা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার শিক্ষা নয়, হাতে কলমে শিখছে ফসল উৎপাদনের পদ্ধতি। এই কৃষি শিক্ষার ভিতরে বইতে যা লেখা আছে সেটা পড়ে তোমরা কতটুকু বুঝতে পারো? বই পড়েও বোঝা যায়, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকরা মাঠে দেখায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও একজন কৃষিপ্রাণ মানুষ, তার নেতৃত্বে চলছে কার্যক্রমটি। ছাদের যে বিশাল জায়গা রয়েছে, এটা একটা সম্ভাবনা আছে। তারপর থেকে শুরু হলো যে আমি ছাদে কিছু করব। আমার মূলত লক্ষ্য হচ্ছে যে বিষমুক্ত বেগুন সাপ্লাই দেওয়া। এই পাঠশালায় শেখানো হয় ফসলের ক্ষয়ক্ষতি রোধে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াও ফসল উৎপাদনের কৌশল। চেনানো হয় ফসলের বন্ধু পোকা, আধুনিক কৃষি কৌশল আর টেকসই কৃষির নানা দিক। আচ্ছা, উপকারী পোকাগুলি কোনগুলি? মৌমাছি, তারপরে প্রজাপতি, ঘাসফড়িং, আর এগুলি কিন্তু আমরা রাখবো, এগুলো উপকার লাগবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি শুধুই স্কুল প্রাঙ্গণে বা ছাদের উপর একটি ছাদ কৃষি নয়, এটি শিক্ষার্থীদের সরাসরি কৃষি জ্ঞান আরোহণের একটি ক্ষেত্র। এই কাজটি দেশের অন্যান্য স্কুলেও একইভাবে সম্প্রসারণ ঘটতে পারে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাষ হচ্ছে অমৌসুমী তরমুজ। সারিবদ্ধ বাঁশের মাচার নিচে নেটের ভিতরে ঝুলছে এক একটা রসালো তরমুজ। নতুন এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। রাঙামাটি শহরের মূল সড়ক সহ বিভিন্ন পয়েন্টে পৌরসভার উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার অংশ হিসেবেই এই কর্মসূচি।
দর্শক সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘের সাইড লাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। ওষুধ শিল্পে অনন্য ভূমিকা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন মানুষ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নদ নদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রায় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং এশিয়া কাপের সুপার ফোরে আজ অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জিতলেই টাইগারদের ফাইনালের টিকিট। দর্শক, শেষ করছি চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।